সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার স্পেশাল বাংলা ক্লাস শুরু করছি। অবশ্যই আপনাদের জন্য আমি ধীরে ধীরে অনেকগুলো ক্লাস দিয়েছি, আপনারা দেখেছেন এবং বুঝেছেন। সেই আশাবাদ দেখেই আপনারা কমেন্টও করছেন, অনেকে ফোনও দিয়েছেন। সেই বলে আমি আবার একটা নতুন ক্লাস আপনাদের উপহার দেওয়ার জন্য নিয়ে এসেছি। যেমন আজকে আমি আলোচনা করব এইচএসসি পরীক্ষার্থী বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ একটি বিখ্যাত কবিতা রয়েছে, সেই বিখ্যাত কবিতাকে আলোচনা করব। নুরুল দিনের কথা মনে পড়ে যায়, লিখেছেন সৈয়দ শামসুল হক। তাহলে আর কথা নয়, আপনারা অবশ্যই আমার সাথে থাকুন। আমরা এখনই লেখক পরিচিতি দিয়ে শুরু করে আস্তে আস্তে পুরো কবিতাটাই আলোচনা করব। ততক্ষণ আপনারা ধৈর্য ধরে ক্লাসটি টানবেন না, ধৈর্য ধরে ক্লাসটি দেখবেন, বুঝবেন এবং শুনবেন। এখন আমরা চলে যাচ্ছি মূল ক্লাসে। প্রথমে নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায়, ওই লেখক সৈয়দ শামসুল হক সম্পর্কে আলোচনা করব। যেমন এখানে আসছে 1935 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর তিনি কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। প্রথমে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। তিনি বিবিসি বাংলা বিভাগের প্রযোজক ছিলেন। পরে তিনি পুরোপুরি সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। তারপরে দেখছি একাধার গল্প, উপন্যাস, কবিতা, নাটক, কাব্যনাট্য ও শিশু সাহিত্যের লেখক হওয়ায় তিনি সব্যসাচী লেখক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। চিত্রনাট্য রচয়িতা ও গীতিকার হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেছিলেন। মানুষের জটিল জীবন প্রবাহ এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তার সাহিত্যকর্মের মূল প্রবণতা। সাহিত্যের গঠন শৈলীর ক্ষেত্রে তিনি সর্বদাই নিরীক্ষা প্রিয় ছিলেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর ভিতরে রয়েছে বৈশাখে রচিত পংক্তিমালা, প্রতিধ্বনিগণ, পরাণের গহীন ভিতর, রজুপথে চলেছি। তার কাব্যনাট্যগুলোর ভিতরে উল্লেখযোগ্য কাব্যনাট্য রয়েছে পায়ের আওয়াজ পাওয়া যায়, গণনায়ক, নুরুল দিনের সারা জীবন, এখানে এখন ঈর্ষা প্রভৃতি। এছাড়া আরও রয়েছে তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। যেমন বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, আদমজীর সাহিত্য পুরস্কার পেয়েছেন, নাসিরুদ্দিন স্বর্ণ পদক পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 21 পদক সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। 2016 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। এখন আমরা দেখব এই কবিতাটি একটি গদ্য ছন্দে রচিত। কবিতাটি তার বিখ্যাত কাব্যনাট্য নুরুল দিনের সারা জীবন শীর্ষক কাব্যনাট্য থেকে সংকলিত হয়েছে। এটি এই নাটকের প্রস্তাবনা অংশ। এই কবিতায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের কৃষক নেতা নুরুল দিনের প্রেরণায় কবি বাঙালি জাতির মুক্তির চেতনায় জাগরণের বাণী শুনিয়েছেন এই কবিতার মাধ্যমে। 1971 সালের 25শে মার্চ কালো রাত থেকে শুরু করে দীর্ঘ 9 মাস যখন এই বাংলা মৃত্যুপুরীতে রূপ নেয়, যখন শকুনরূপী দালালের আলখাল্লায় ছেয়ে যায় এই দেশ, যখন বাঙালি হারায় তার স্বপ্ন বা স্বাধীনতা, যখন স্বজনের রক্তে ভেসে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা, তখন মনে পড়ে ইতিহাসের প্রতিবাদী নায়ক নুরুল দিনকে। এই চেতনায় কবিতাটিকে তুলে ধরা হয়েছে। তাহলে আর কথা নয়, আমরা এখনই মূল কবিতায় চলে যাব। আমরা এখানে সুন্দর একটা নীল আকাশ দেখছি, সেখানে ছোট ছোট তারা রয়েছে। কিন্তু নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত হার। অর্থাৎ নীলক্ষা বলতে এখানে দৃষ্টিসীমা অতিক্রমী, যা লক্ষ্য করা যায় না এমন। নিচে গ্রাম, গঞ্জ, হাট, জনপদ, লোকালয় আছে 69,000। নিচে গ্রাম, গঞ্জ, তারপর আছে হাট বাজার, এখানে প্রচুর হাট বাজার বোঝা আছে, গ্রামের হাট বাজার আছে 69,000। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে পূর্ণিমা। অর্থাৎ পূর্ণিমা জ্যোৎস্না রাতে যে চাঁদটা পূর্ণিমার আলো দিচ্ছে, সে আলোর কথা বোঝানো হয়েছে। ধবল দুধের মতো বলতে সাদা দুধের মতো জ্যোৎস্না, জ্যোৎস্নার রঙকে দুধের সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে এই বাংলা নীল আকাশ, অর্থাৎ নীল আকাশের নিচে বাংলাটা শান্তিপূর্ণভাবে আমরা একসময় বসবাস করতাম। সুন্দর, এখানে সাদা বলতে শান্তি প্রতীককে বোঝানো হয়েছে।
নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বর নষ্ট যখন এই সংসার। এখানে এই বীজ নষ্ট বলতে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস করাকে বোঝানো হয়েছে। অর্থাৎ কখন নষ্ট হচ্ছে? যখন নির্যাতনকারীরা আমাদের অধিকার কেড়ে নেয়, প্রাত্যহিক জীবনের সব কিছু ধ্বংস করে দিচ্ছে, সেই তখনই আমাদের এই সমস্ত ফসল, মাঠ ঘাট, বীজ সব কিছু ধ্বংস করে দিচ্ছে। অর্থাৎ আমাদের ভবিষ্যতের সম্ভাবনাকেও ধ্বংস করে দিচ্ছে। তাই বলছে তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। অর্থাৎ এখানে ঠিক তখনই জ্যোৎস্না রাত শীষ দিয়ে আমাদের মনে করিয়ে দিচ্ছে ভবিষ্যতের সম্ভাবনার কথা। তাই এখানে বড় চাঁদ বলতে প্রতিবাদের মনোভাব জাগানিয়া চাঁদকে বোঝানো হয়। অতি অকস্মাৎ অর্থাৎ হঠাৎ জেগে ওঠা, চেতনা হওয়া, অর্থাৎ প্রতিবাদ ও বিদ্রোহের আভাস লক্ষ্য করে যায়। স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত। অর্থাৎ স্তব্ধ বলতে এখানে নীরব নিস্তব্ধ পরিবেশ বোঝানো হয়েছে। আর চাঁদের আলোয় সম্ভাবনা প্রত্যক্ষ করে কবি নিজের হৃদয় সত্তায় জাগরণের ধ্বনি অনুভব করেছেন। এখানে প্রপাত বলতে বোঝানো নির্ঝরের পতনের স্থান বা জলপ্রপাত। গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিলিতে আজ স্থির হয়ে বসুন সকলে। এখানে সবাইকে আহ্বান করছে, গোল হয়ে বসতে বলছে। কেন বলছে? অর্থাৎ জনসমাগমের কথা বলছে, এই নির্যাতন নিপীড়নের প্রতিবাদ করার জন্য গোল হয়ে বসার কথা বলছে। অর্থাৎ এখানে আসুন সবাই আন্দোলনের জন্য একতাবদ্ধ হই। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। বন্ধ দরজা বলতে মনকে বোঝানো হয়েছে, মনটা আটকা পড়ে গেছে। অতীতের আন্দোলন মুখর উজ্জ্বল হৃদয়, উজ্জ্বল স্মৃতির তাড়নায় প্রেরণার মুখর। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুর আল দিনের কথা মনে পড়ে যায়। নুর আল দিন কোনো এক রাতে অন্যায়ের বিরুদ্ধে মানুষকে ডাক দিয়েছিলেন। বর্তমানে চারিদিকে চলছে অরাজকতা আর লুণ্ঠনের খেলা। এখানে সেই নুর আল দিনের কথা উপলব্ধি করেই নুর আল দিনের মতো কোনো প্রতিবাদী নেতাকে এখানে ডাক দিয়েছিলেন। কালঘুম যখন বাংলায়, অর্থাৎ কালঘুম বলতে চিরনিদ্রায়, অর্থাৎ এখানে 25শে মার্চে কালো রাত্রের কথা বোঝানো হয়েছে যে দুর্দশা অবস্থায় প্রতিবাদহীন মানুষ তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুর আল দিন দেখা দেয় মরাঙ্গিনায়। অর্থাৎ এখানে প্রতিবাদী চেতনাকে বোঝানো হয়েছে, মরাঙ্গিনা মতো মৃত্যু মৃত্যু রঙ্গনকে বোঝানো হয়েছে। তারপর এখানে দেখছি নুর আল দিনের বাড়ি। এবার নুর আল দিনের পরিচয়টা আমরা জানবো। নুর আল দিনের বাড়ি কোথায়? নুর আল দিনের বাড়ি রংপুরে। যে ছিল রংপুরে নুর আল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে, অর্থাৎ 1782 খ্রিস্টাব্দে। কিসের ডাক দিয়েছিল? মুক্তির জন্য সংগ্রাম ও বিপ্লবের আহ্বানে ডাক দিয়েছিল। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুর আল দিনের কথা মনে পড়ে যায়। তাই যখন 25শে মার্চে কালো রাত্রে যখন পাকিস্তান আমাদের দেশের মানুষের উপরে হানা দিয়েছিল, আক্রমণ করেছিল, ঠিক তখনই আবার নুর আল দিনের মতো কোনো প্রতিবাদী নেতার কথা মনে পড়ে গিয়েছিল। তাই বলছে আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুর আল দিনের কথা মনে পড়ে যায়। যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়, এখানে চিত্র দেখে বোঝা যাচ্ছে এই শকুনটা অর্থাৎ পাকিস্তানিদেরকে বোঝাচ্ছে, নির্যাতনকারীদের কথা বোঝাচ্ছে, বাংলার উপরে বাংলার মানুষদেরকে মানে ধ্বংস করে ফেলছে, মেরে ফেলছে। নুর আল দিনের কথা মনে পড়ে যায়। অর্থাৎ এখানে সোনার বাংলা বলতে শাসক গোষ্ঠীর অত্যাচার বেড়ে যাওয়াকে বোঝানো হয়েছে। তাই যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখাল্লায়, অর্থাৎ রাজাকারদের আলখাল্লায় ছেয়ে যায়, অর্থাৎ দেশদ্রোহী বা রাজাকার আলবদরদের এখানে বোঝানো হয়েছে। তাই এখানে বলছে নুর আল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। কখন নুর আল দিনের কথা মনে পড়ে যায়? যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে, আশা বা ভবিষ্যতের সম্ভাবনাকে ধ্বংস করা বা ভবিষ্যতের স্বপ্নকে ভেঙে ফেলা, তখনই নুর আল দিনের মতো প্রতিবাদী নেতার কথা মনে পড়ে যায়। নুর আল দিনের কথা মনে পড়ে যায় কখন মনে পড়ে যায়? যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। কণ্ঠ বাজেয়াপ্ত বলতে এখানে কি বোঝা? অর্থাৎ বাক স্বাধীনতা হরণ করে যখন নিয়ে যায়, তখনই আমাদের এই প্রতিবাদী নুর আল দিনের কথা মনে পড়ে যায় যে নুর আল দিনের মতো কোনো প্রতিবাদী নেতা যেন আমাদের সামনে এসে প্রতিবাদ করতে আগ্রহ জাগায় বা প্রতিবাদের স্পিরিয়া যোগায়। তাই এখানে বোঝা হয়েছে অর্থাৎ বাজেয়াপ্ত করতে বাক স্বাধীনতা হরণকে বোঝানো হয়েছে। এখানে চিত্র দেখলে বোঝা যাচ্ছে নুর আল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশ আমার দেহ থেকে রক্ত ঝরে যায়, অর্থাৎ আমারই দেশে থেকে আমারই রক্ত ঝরছে। তারপরে একটা গুরুত্বপূর্ণ লাইন এখানে, এই লাইনটা যে আমার নিজের ঘরে এসে শত্রুরা মেরে যাচ্ছে, হত্যা করে যাচ্ছে, তাহলে নিজের ঘর নিজেকে নিরাপত্তা দিতে পারছে না। তাই বলছি যে যখন আমারই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায়, তখনই নুর আল দিনের কথা মনে পড়ে যায়। তার মানে নুর আল দিনের মতো প্রতিবাদী নেতার একান্ত প্রয়োজন।
তাই বলছে শাসক গোষ্ঠীর পীড়নে রক্তপাত হচ্ছে আমাদের এই বাঙালিদের ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। এটা ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা বলতে এখানে প্রতিটি সংগ্রামকে ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা দ্বারা বোঝানো হয়েছে। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে কি যে আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, প্রশস্ত প্রান্তর বলতে আন্দোলনের উপযুক্ত স্থানকে বোঝানো হয়েছে। যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে বলতে বোঝানো হয়েছে চাঁদের আলোয় বাঙালির উদ্বুদ্ধ চেতনা ও সংগ্রামশীলতার স্মৃতি প্রত্যক্ষ করা হয়েছে এই চরণের মাধ্যমে। তখন কে থাকে ঘুমে, কে থাকে ভিতরে, অর্থাৎ দুর্দশাপূর্ণ অবস্থায় প্রতিক্রিয়াহীন থাকলে চলবে না। আমাদেরকে কেউ ঘুমিয়ে বা একা ঘরে থাকলে চলবে না, আমাদেরকে এই আন্দোলনে সামিল হতে বলছে, একতাবদ্ধ হয়ে শত্রুদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার কথা বলা হয়। তারপরে বলছে কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে, কোথায়, যে ঘরে একা চুপচাপ, অর্থাৎ শোকের অশ্রুকে সংগ্রামের নদীতে পতিত করে আন্দোলনের স্রোতে অন্যায় ভাসানোর প্রতিজ্ঞার কথা এখানে বলা হয়েছে। তারপর বলছি সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্র মেশে, অর্থাৎ সমস্ত অশ্রুর সম্মেলনে ব্রহ্মপুত্রের মতো নদীর স্রোতের সৃষ্টির কথা বলা হয়েছে। অন্যায় অত্যাচার ভাসিয়ে নিয়ে যাওয়ার মনোভাবের কথা ব্যক্ত করা হয়েছে এখানে। নুরুদ্দিনেরও কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়, অর্থাৎ নুরুদ্দিনের কথা শুনে সমস্ত মানুষ পাহাড়ি ঢলের মতো, অর্থাৎ নুরুদ্দিন মনে হচ্ছে তাদের সঙ্গে মিশে গেছে, তাই নুরুদ্দিন মিশে যাবে শ্রমজীবীর ভিড়ে, অভাগা মানুষ জেগে ওঠে পাহাড়ি ঢলের মতো ভাসিয়ে দেবে সকল দেশের সকল অন্যায় অত্যাচারকে ভাসিয়ে দেবে যখন শ্রমজীবীদের মাঝে নুরুদ্দিন মিশে যাবে। অর্থাৎ নুরুদ্দিন তো আর নুরুদ্দিনের সেই স্মৃতির কথা মনে করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার স্পিরিট জাগানোর কথা এখানে বলা হয়েছে। অভাগা মানুষ জেগে ওঠে আবার এই আশায়, কোন আশায়, নির্যাতিত মানুষগুলো শত্রুর কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতার আশায়, অর্থাৎ তারা স্বাধীনতা চায়, সেই স্বাধীনতার আশায় আবার জেগে ওঠে। যে আবার নুরুদ্দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুদ্দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক জাগবাহে কোনটে সবাই, অর্থাৎ নুরুদ্দিন আবার ডাক দিবে, কোথায় তোমরা সবাই জেগে ওঠো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে শত্রুদেরকে প্রতিহত করতে হবে। এখানে বাহে বলতে বোঝানো হয়েছে বাহুয়ে, অর্থাৎ দিনাজপুর রংপুর এলাকার সম্বোধন বিশেষ একটা শব্দ, অর্থাৎ সেই অঞ্চল আঞ্চলিক ভাষায় এখানে দিবে ডাক বাহে শব্দটা ব্যবহার করা হয়েছে। তাহলে এই ছিল মোটামুটি আজকের মতো আলোচ্য বিষয়। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে নুরুদ্দিনের মতো একজন প্রতিবাদী নেতার কথা এখানে বোঝানো হয়েছে, যে ছিল একজন কৃষক ছিল, সেই কৃষক থেকে অবস্থা অন্যায় নির্যাতিত হতে 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 একসময় হঠাৎ করে কোনো সকল কৃষকদের ডাক দিয়ে একত্রিত করে সে বিরোধী শত্রুদেরকে আন্দোলনকে প্রতিহত করতে সক্ষম হয়েছিল। সেই যখনই আমাদের 1971 সালের 25শে মার্চের কালো রাতে পাকিস্তানে আমাদের বাঙালিদের উপরে আক্রমণ করেছিল, ঠিক তখন নুরুদ্দিনের মতো কোনো নেতা বা নেতৃত্ব যেন এসে আমাদেরকে অনুপ্রাণিত করে শত্রুদেরকে প্রতিহত করতে সক্ষম হয়। সেই প্রতিবাদী চেতনা মানুষের আহ্বান করা হয়েছে, সেই নুরুদ্দিনের চেতনাকে ধারণ করে আমরা যেন শত্রুকে প্রতিহত করতে পারি, সেই কথাই এখানে ব্যক্ত হয়েছে, সেই চেতনায় এখানে ব্যক্ত হয়েছে। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এই কবিতা থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি বা এসএসসি পরীক্ষার্থীদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, এবং লেখক পরিস্থিতি সম্পর্কে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও আপনারা অবশ্যই সেই লেখক পরিস্থিতিটা আরও বিস্তারিত করে দেওয়া আছে, সেটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন ভালো করে। এই বলে মোটামুটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।